নমস্কার, মৃত্যুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি মাসকলাই বাড়ির শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বিগত কিছুদিন ধরে বিকল। জলপাইগুড়ি পুরসভা সমস্যার সমাধানে 9 দিন চুল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভোগান্তির শিকার শবদেহ নিয়ে আসা লোকের পরিবারেরা। দ্রুত সমস্যার সমাধানের দাবি সাধারণ মানুষের। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে 4.5 মাস পর চালু হলো এনজিপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। আজ সকাল 10টা নাগাদ দেশ বিদেশের পর্যটক সহ যাত্রীদের নিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। টয় ট্রেন চালু হওয়ায় রেল ও পর্যটন মহলে খুশির হাওয়া। জলপাইগুড়ি মাসকলাই বাড়ির শ্মশানে 2টি বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে যাওয়ার কারণে মৃতদেহ সৎকার করতে সমস্যায় পড়ছেন অনেকেই। জলপাইগুড়ি মাসকলাই বাড়ির শ্মশানে 2টি বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে যাওয়ায় মৃতদেহ দাহ করতে সমস্যায় পড়েছেন অনেকেই। আগামী 23 তারিখ পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। জানা গিয়েছে, জলপাইগুড়ি পুরসভার অধীনে থাকা মাসকলাই বাড়ির শ্মশানের বৈদ্যুতিক চুল্লিগুলি বেশ কিছুদিন ধরেই যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছিল। চুল্লির হিটার একদিকে যেমন ঠিকঠাক কাজ করছিল না, তেমনি চিমনি দিয়ে ধোঁয়া বের হতেও সমস্যা হচ্ছিল। এই যান্ত্রিক সমস্যা মেটাতেই প্রায় 9 দিন চুল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এদিকে এই পরিস্থিতির জন্য শবদেহ কাঠ জ্বালিয়েই সৎকারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এই পদ্ধতিতে সৎকার করতে গিয়ে খরচ অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে অভিযোগ। সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে দাবি। জলপাইগুড়ি পুরসভার এক কর্মী জানান, বৈদ্যুতিক চুল্লি খারাপ হয়েছে, পুরসভাকে জানানো হয়েছে, আপাতত কাঠ দিয়েই শবদাহ করা হচ্ছে। মৃতদেহ নিয়ে আসা এক শ্মশান বন্ধু জানালেন, শ্মশানের ইলেকট্রিক চুল্লি খারাপ রয়েছে, তাই কাঠেই শবদাহ করা হচ্ছে। সাধারণ গরিব মানুষের একটু তো সমস্যা হবেই। পুরসভা যাতে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় তারই আবেদন জানাবো বলে তিনি জানান। কি হলো বন্ধ কেন? ইলেকট্রিক জিনিস তো হঠাৎ করে খারাপ হতেই পারে। এই 2 দিন হলো খারাপ হয়েছে, ওই ধোঁয়া বেরোচ্ছে, সেই জন্য বন্ধ করা হয়েছে। পৌরসভাকে জানানো হয়েছে, পৌরসভা বন্ধ করে এখন লাকড়িতে করা হচ্ছে। চুল্লিটা বন্ধ করার পরে এখন ঠান্ডা হতে সময় লাগবে, 2-1 দিন সময় লাগবে। 2-1 দিন পরে মিস্ত্রি এসে কাজ করবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব এটা পৌরসভার থেকে ঠিক করে হবে। আপনাদের নোটিশে দেখলাম লেখা আছে 7-8 দিন সময় লাগবে। 7-8 দিন আমরা সময় নিয়েছি, 23 তারিখ পর্যন্ত আমরা সময় নিয়েছি। এটা তো নিতে হবে, কারণ কাজ করারও তো একটা সময় দিতে হবে। লাকড়িতে পোড়ালে তো গরিব মানুষের খুব সমস্যা, প্রচুর টাকার লাকড়ি লাগবে। সে তো আমরা বুঝতে পারছি, একটু আস্তে দাদা, একটু আস্তে। হ্যাঁ বলুন। সে তো আমরা বুঝতে পারছি যে গরিব মানুষের সমস্যা হবে। এখন তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও অ্যালটমেন্ট নেই খড়ি, সেই জন্য কষ্ট করে যাতে গরিব মানুষরাও যাতে করতে পারে। এখানে কিছু পৌরসভার লাকড়ি আছে, সেটা কিছুটা দেওয়া হবে তাদেরকে। হয়তো আমরা আসলাম মৃতদেহ নিয়ে কংগ্রেস পাড়ার থেকে। ওনার বয়স 101 বছর। তা 2টো চুল্লি খারাপ আছে, আমরা খড়িতে দাহ করলাম। বহুদিন পর চিতা সাজালাম, হ্যাঁ, অনেক দিন পর। তা চুল্লিটা থাকলে তাড়াতাড়ি হতো আর কি। তা আমি আশা করব যে পৌরসভা খুব দ্রুত এই চুল্লি সারানোর কাজটা সম্পন্ন করবে, যাতে দাহ করতে সাধারণ মানুষের সুবিধা হয়। এখন সময় একটা নির্দেশ দিয়েছে 23 তারিখ অবধি বন্ধ থাকবে, 23 তারিখ অবধি এই চুল্লি মেরামত হবে না। কী ভাবছেন, সাধারণ গরিব মানুষের সমস্যা হবে না? 23 তারিখ পর্যন্ত যদি বন্ধ থাকে, আপনারা বলছেন 23 তারিখ পর্যন্ত মানুষের অসুবিধা হবে, ঠিক আমরা যেরকম অসুবিধাটা ফিল করছি। এখন উপায় নেই, নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে কোনো কিছুর মনে হয়, যার ফলে হচ্ছে 23 তারিখের পরে হয়তো চুল্লি সারাই করবে মনে হয়। এখন যারা চুল্লি সারাই করে তারা অ্যাভেলেবেল নয়, হয়তো এই কারণেও হতে পারে। আমাদের তো কিছু করার নেই, যারা এই ধরনের আসবে তারা একটু অসুবিধার সম্মুখীন হবে। কি মানে পৌরসভাকে আর একটু গুরুত্ব দিয়ে দেখা? অবশ্যই পৌরসভাকে গুরুত্ব দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই চুল্লি মেরামত করার কাজ। এই যে কাঠে পোড়ানো আর চুল্লিতে পোড়ানো, এই যে খরচটা, এটা কতখানি ডিফারেন্স করবে? খরচটা তো একটু ডিফারেন্স আছেই। আমাদের বার্নিং চার্জ এমনি 1000 টাকা লাগে, আর সামান্য কিছু ওদেরকে দিতে হয়। আর খড়ির তো একটু কস্টলি হয়। তা যারা অবস্থা সম্পন্ন তাদের তো অসুবিধা নেই, যারা গরিব মানুষ আছে তাদেরকে সরকারি সুযোগ সুবিধাও আছে সেই ক্ষেত্রে।
কিছুটা কনসিডার করা, সেই যে রাস্তাতেও অবশ্যই পৌরসভার হাঁটা উচিত চুল্লি যতদিন ঠিক না হয়। প্রায় 8 দশকেরও বেশি সময় ধরে জাঁকজমকপূর্ণভাবেই বাড়িতে কার্তিক পুজো হয়ে আসছে। প্রায় 8 দশকেরও বেশি সময় ধরে জাঁকজমকভাবেই বাড়িতে কার্তিক পুজো হয়ে আসছে। শুরুটা জলপাইগুড়ির জহুরি তালমার এলাকার বাড়ি থেকে হলেও 1974 সাল থেকে জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনি এলাকার দাস পরিবারের এই কার্তিক পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়েই করা হয়। শনিবার রাতে পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে সমস্ত নিয়ম রীতি মেনেই পুজো অনুষ্ঠিত হলো। পরিবারের প্রবীণ সদস্য মঙ্গল দাস বলেন, প্রায় 86 বছর ধরেই পুজো হয়ে আসছে। শুরুটা হয়েছিল জহুরি তালমার বাড়ি থেকে, তারপর এখানেই প্রতি বছর নিয়ম করে পুজো করা হয়। বেশ কিছু নিয়ম রয়েছে পুজোতে। পুজোর 3 দিন আগে থেকে নিরামিষ খেতে হয়, রয়েছে সংযম রাখার নিয়মও। মূলত বংশের উন্নতি, সুখ সমৃদ্ধির জন্যই এই কার্তিক পুজোর আয়োজন। পুজোতে ভোগের ব্যবস্থা রয়েছে, এখানে কাঁচা সন্দেশ ও ফলের ভোগ দেওয়া হয় বলে তিনি জানান। উল্লেখ্য, পারিবারিক পুজো হলেও প্রতি বছর অসংখ্য মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেন। পূজাটা হচ্ছে ইন্দিরা গান্ধী কলোনি, জলপাইগুড়ি 1 নম্বর ওয়ার্ড। কি পুজো এটা? কার্তিক পূজা। কতদিন থেকে করে আসছেন এই পুজোর ইতিহাসটা একটু বলবেন? আজকে আমার এটা 86 বছর বয়স। তার 2 বছর আগের থেকে আমার মা মানসা করছিল যে আমার করে যদি ছেলে হয় তাহলে আমি কার্তিক পূজা করব। আগে কোথায় হতো পূজাটা? আগে তো পুরো বাংলার কথা ছাড়াই জহুরি তালমা, আচ্ছা, তারপরে এই যে ইন্দিরা কলোনি 74 সাল থেকে ইন্দিরা কলোনি ওইখানেই পূজা করে যাচ্ছি আর কি। বাড়িতেই হচ্ছে পুজো? হ্যাঁ, বাড়িতেই পূজা হচ্ছে। নিয়ম নিষ্ঠা কি রয়েছে এই পুজোয়? হ্যাঁ, নিয়ম নিষ্ঠা কার্তিক পূজার 3 দিন আগের থেকে নিরামিষ খাইতে হয়, সংযম করতে হয় এবং 5 দিন পরেও ওই যে গড়ের চাউল থাকে, 3টা ঘর থাকে, ওরা তো চাউল দিয়া পরের দিন পারনা হয়। ওই পারনার প্রসাদ মানে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দেওয়া হয়, বিলি হয়। ওই যে হলো পূজার 1 নম্বর নিয়ম। আর দ্বিতীয় কথা হলো 3টা ঘর থাকে, একটা ঘিয়ের বাতি, এটারে বলে ধর্মঘট, ওইটা সারা রাত বাতিটা জ্বলবে। আর 2টা ঘটের বাতি যেটা পূজা হয় প্রদীপ বইরা দেওয়া হয়, যতক্ষণ বাতি থাকে ততক্ষণই হয়। আর পরের দিন ওই যে সকালবেলা ওই যে বাতিটা ওর আগুন নিয়ে ওইটা তোমার এই যে পারোটার রান্না নিয়ম মতে ওই নিরামিষ 5 তরকারি যা হয় ওইরকম। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হইলো যে বংশের উন্নতির জন্যই মানে ছেলে মেয়ের কামনার জন্যই তোমার এই কার্তিক পূজাটা করতে হয়। আর যার যে মনের বাসনা, খালি কার্তিক পূজাটা যে কোনো দেয় দেবতার পূজা করলে যে যে বাসনা করে তার মনস্কামনা পূর্ণ হয়। পুজোর বিশেষ কোনো ভোগ রয়েছে? হ্যাঁ, ভোগ আছে। কি আমরা ভোগ রয়েছে এখানে? আমরা অবশ্য অন্য ভোগ দিই না, কিন্তু কাঁচা সন্দেশ, ফল টল যা আছে এইগুলাই দিই। আর অন্য ভোগ দিলে পরে ব্রাহ্মণ ছাড়া রান্না হয় না, আর এইটা করিও না। আজ নবান্ন উৎসবের পর প্রতিমা নিরঞ্জন, পূজিত হচ্ছে জোড়া কার্তিক। আজ নবান্ন উৎসবের পরেই প্রতিমার নিরঞ্জন, পূজিত হচ্ছে জোড়া কার্তিক। জোড়া কার্তিকের পুজো জলপাইগুড়িতে, যার ঐতিহ্য মেনে বাংলাদেশের পর এবার জলপাইগুড়িতেও দীর্ঘ বছর ধরে পূজিত হচ্ছেন। শতাধিক বছরের ওপরে জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ায় জাঁকজমকভাবে পূজিত হচ্ছে জোড়া কার্তিক। এখানে মূলত সমস্ত কিছুই জোড়া জোড়া, ফল থেকে শুরু করে জোড়া কার্তিক সমস্ত কিছুই থাকছে সেখানে। জলপাইগুড়ি শহরের এখানেই একমাত্র এই পুজো চোখে পড়ে, যা জাঁকজমকপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়। আমাদের বাড়িতে পুজো হচ্ছে, এই 45 বছর ধরে আমার বাড়িতে পুজো হচ্ছে। আমাদের বাড়িতে জোড়া কার্তিক পুজো হয়। তো জোড়া কার্তিক পুজো যেহেতু হয় সেই জন্য সব কিছু জোড়া জোড়া করে দেওয়া হয়। যেরকম ধরুন ফল দেই সেটাও জোড়া, 2 ভাগে 2 প্লেটে দেওয়া হয়। তো লুচি সুজি দেই সেটাও ডবল, তারপরে দই দেবো সেটাও ডবল, মানে যেটাই ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করব সেটাই জোড়া জোড়া, যেহেতু জোড়া কার্তিক পুজোটা হয় বলে আর কি। তো কেন বলতে মানে আমি বিয়ে হওয়ার পর থেকে আমি শ্বশুরবাড়িতে দেখছি আমাদের জোড়া কার্তিক পুজো। তো আমিও শুনেছি যে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের থেকে যে তাদের শ্বশুর শাশুড়িরাও নাকি জোড়া কার্তিক পুজোই করতেন। এই পুজো কোথাকার এবং বর্তমানে কোথায় হচ্ছে? তো এই পুজো তো বাবা, আমার শ্বশুর তার বাবার বাড়িতেও হতো আর কি পুজোটা। সেটা বাবাদের দেশের বাড়িতে হতো আর কি। হ্যাঁ, বাংলাদেশে হতো আর কি। তো এখন আমাদের এই জলপাইগুড়িতে আমাদের বাড়িতে আমরা করছি বিবেকানন্দ।
আমাদের বাড়িতেই 45 বছর ধরে এই পুজোটা হচ্ছে। হ্যাঁ, তার আগে বাংলাদেশে হতো পুজোটা। হ্যাঁ, তা অনেক পুরনো, অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 150 বছর তো হবেই। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই কালকে সকালে নবান্ন হবে। এই যে জোড়া কার্তিক, তার পাশে যে হাঁড়ি দেওয়া হয়েছে, হাঁড়িতে আমাদের নতুন ধান দেওয়া হয়েছে, নতুন চাল দেওয়া হয়েছে, তো সেই সবজি দেওয়া হয়েছে। তো সেই সবজি চালের কালকে নবান্ন হবে, রান্না হবে। সেই নবান্ন ওই রান্না ওটাই সবাই আমরা খাবো আর কি প্রসাদ হিসেবে। আমার নাম কেয়া দাস। লাল বক ফুলের চাষ জলপাইগুড়ির এক শিক্ষকের বাড়িতে। দোতলা বাড়ির ছাদ জুড়ে নানা প্রজাতির ফল এবং ফুল। ছাদটা দেখলে বোঝা মুশকিল এটা বাড়ির ছাদ না আস্ত এক বাগান। শখের বশে ছাদ বাগান শুরু করলেও গত কয়েক বছর এখানে উৎপাদিত ফল তার পরিবারের চাহিদা অনেকাংশে মেটাচ্ছে। কিছু কিছু ফল তিনি স্বজন ও প্রতিবেশীদেরও দিচ্ছেন। শহরের কদমতলায় শিক্ষক গৌতম দে তার বাবার কাছ থেকে বাগান করা শেখা শুরু হলেও আকর্ষণীয় ফল এবং ফুল উৎপাদন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই স্কুল শিক্ষক। উপযুক্ত মাটি, সার এবং জলের পরিমাণ সবটা ঠিক থাকলে বাড়ির ছাদেও যে বিভিন্ন ফুল এবং ফল ফোটানো সম্ভব সেটা প্রমাণ করেছেন এই শিক্ষক। একসময় বাবাকে দেখতেন এইভাবে বাড়িতে ফুল ফলের বাগান করতে, তার সাথে সহযোগিতাও করেছে অনেক। সেই থেকেই গৌতমের মধ্যে জন্মায় বাগান করার ইচ্ছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া বাগান করার নেশা থেকেই নিজের বাড়ির ছাদে তৈরি করে ফেলেছেন আস্ত একটা ছাদ বাগান। বিভিন্ন মরশুমে ফুলের পাশাপাশি নানা রকম ফল সবজির বাগান বানাতে বেশি ভালোবাসেন গৌতম। তার ছাদ বাগানে আছে কামরাঙা, কুল, মিষ্টি লেবু, আপেল, পেয়ারা, আম ইত্যাদি। এবছর তার বাগানের বিশেষ প্রাপ্তি লাল বক ফুল। গৌতমের কথায় যা সচরাচর এখানে দেখা যায় না সেগুলি করতে আমার ভালো লাগে। বাকি গাছ শহরের বিভিন্ন ছাদ বাগানে পাওয়া গেলেও লাল বক ফুল কেন? প্রশ্নের উত্তরে তিনি জানান, গত বছর এক নার্সারিতে ঘুরতে ঘুরতে তার চোখে পড়ে এটি। তিনি এসে টবে লাগালে প্রায় 20 থেকে 25টি ফুল ধরে তাতে। তারপর বহুবার অনেক জায়গায় খোঁজ করেও লাল বক ফুল পাওয়া যায়নি আর। লাল বক ফুল ছাড়াও তার ছাদ বাগানে কুল গাছে ফলেছে প্রায় 500-র মতো কুল। কমলা গাছে মিষ্টি কমলা, কামরাঙা সবই রয়েছে এই বাগানে। তবে ফুল থেকে ফলের গাছ বেশি বলে জানান তিনি। গৌতম বলেন, সকালে বিকেলে দুবেলায় সময় করে গাছগুলোর পরিচর্যা করি। কোনো রাসায়নিক সার ব্যবহার নয়, বাড়িতে সবজির খোসা, গোবর সার, খৈল ভেজা জল দিয়েই গাছের পরিচর্যা করি। আমার বাগান দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে নিজেরাও বাড়িতে বাগান করে আমার খাটুনি সার্থক হবে। এখনো হয়ে আছে বেশ কিছু ফুল। আচ্ছা, তো কীভাবে যত্ন করেন আপনি? যত্ন বলতে এই জাস্ট যেটুকু সময় পাই আর কি এর পিছনে ব্যয় করি। কিছু গোবর সার আর আপনার খোল পচা জল আর কিছু সার ফার দিয়ে যতটুকু চেষ্টা করা যায়, বাড়ির কিছু শাকসবজির যে আবর্জনা হয় এই দিয়েই আপাতত করে এসেছি। এটা কি শখ আপনার? হ্যাঁ, এটা শখ, একদমই শখ। কি সময় পান কখন? সময় সকালবেলা কিছুটা সময় দিতে হয় এখানে, আর বিকেলবেলাটাও কিছুটা সময় যায় আর কি। কেমন লাগে এই যে এটা ভীষণ একটা ভালো লাগার বিষয় আর কি, এটা বলে বোঝানো যাবে না। আপনি যখন আমার ছাদে এখন আম দেখতে পাচ্ছেন, এই অসময়ে আম হয়ে আছে, গাছ ভর্তি কুল হয়ে আছে বা কমলা লেবু হয়ে আছে, এগুলো লেবু হয়ে আছে, এখনই প্রায় কামরাঙ্গা হয়ে আছে, গাছ ভর্তি কামরাঙ্গা। এগুলো হচ্ছে এই সময় আপনি যখন দেখবেন আপনার সন্তানের মতো একটা আনন্দ, একটা ভীষণ আনন্দ একটা। এই ফল হয়তো একটা বা দুটো বা কামরাঙ্গা বেশ কিছু হয়েছে, কিন্তু খাওয়াটা আনন্দের না, ফল হওয়াটা ভীষণ আনন্দের। আর এই লাল বক ফুলটা মূলত বিশেষত্ব কি রয়েছে? এটা বিশেষত্ব খেতে সেম আপনার সাদা বক ফুলের মতোই খেতে, কিন্তু রংটা হচ্ছে ভীষণ সুন্দর। আর যখন এই নীল আকাশের নিচে সবুজ গাছের মধ্যে লাল থোকা থোকা হয়ে থাকে, এটা দেখতে খুব ভালো লাগে, মানে দৃষ্টি সুখ একটা বলতে পারেন। আপনি নিজেও দেখতে পাচ্ছেন লাল বক ফুল হয়ে আছে আর কি, যেটা একদমই এক্সেপশনাল। এটা কোন পাড়া? এটা হচ্ছে আপনার, এটাকে আমরা দুর্গাবাড়ি বলি, কদমতলা দুর্গাবাড়ি। কোন স্কুলের শিক্ষক আপনি? আমি বোদাগঞ্জের ওখানে, আমার স্কুলের নাম গাগলাঘাটা প্রাইমারি স্কুল, আমি সেই স্কুলের শিক্ষক। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে 4.5 মাস পর চালু হলো এনজিপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে 4.5 মাস পর চালু হলো এনজিপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। আজ সকাল 10টা নাগাদ দেশ বিদেশের পর্যটক সহ মোট 35 জন যাত্রী নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। এটি বিকেল 5টা নাগাদ দার্জিলিংয়ে পৌঁছবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই পদক্ষেপে খুশি পর্যটকরাও। এর আগে পাহাড়ের রাস্তায় ধসের কারণে এই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে, যদিও এই মুহূর্তে তেমন কোনো আশঙ্কা নেই বলেই দাবি রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সঞ্জয় কুমারের। এদিন ট্রেন চালুর আগে এনজিপি টয় ট্রেন প্ল্যাটফর্মে ডিআরএম সহ রেলের পদস্থ আধিকারিকেরা একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে ডিআরএম বলেন, কয়েক মাস বন্ধ থাকা অবস্থায় রেল লাইনের সংস্কার হয়েছে, তাই বর্তমানে কোনো আশঙ্কা নেই। এছাড়াও বৃষ্টির মরশুম না থাকায় পাহাড়ে ধসের সেরকম সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। আগামী বছর পুজোর মরশুমে ডিএইচআর এর তরফে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে বলে খবর। সেখান থেকেই এর প্রস্তুতি ও পরিকল্পনা নেওয়া শুরু হবে রেলের তরফে। এদিন সাংবাদিক বৈঠক শেষে ডিআরএম সহ রেলের আধিকারিকরা সবুজ পতাকা নাড়িয়ে টয় ট্রেনের যাত্রার সূচনা করেন। দীর্ঘদিন পর টয় ট্রেন চালু হওয়াতে রেল ও পর্যটন মহলে খুশির হাওয়া লক্ষ্য করা গিয়েছে। टॉय ट्रेन का सर्विस जो है पिछले मानसून में बहुत सारे लैंडस्लाइड वगैरह हुआ था, इसके कारण NHAI का रास्ता भी ख़राब हो गया था और अपने जो ट्रैक पे थे बहुत जगह डिब्रीस आके जमा हो गए थे और जो ट्रैक में था डिफेक्ट हो गया था। और ये करीब 5 जुलाई से ये सर्विसेज बंद है। तो जो जिसने ट्रैक में डिफेक्ट थे या जहाँ भी लैंडस्लाइड का जो एरिया था उन सबों को ठीक कर दिया गया है। साथ में कुछ ग्रेडियंट वगैरह भी ठीक करने का काम था, वो भी इसी समय पे कर लिया गया है। और उनके बाद ट्रैक को रेडी किया गया और सारे ट्रायल वगैरह कर लिए गए हैं। उसके बाद आज से ट्रेन सर्विस रिज्यूम की जा रही है। कितने बड़ा खुशी की बात है कि इतने दिन के बाद फिर से टॉय ट्रेन चलने लगी है, पटरी पे दौड़ी। तो टूरिज्म का सीजन भी चालू हो गया। हाँ, बीच में जो ये टूरिज्म का सीज़न है, ये अभी नवंबर दिसंबर तो जानते ही है कि ईयर एंडिंग का सीज़न रहता है, उसमें बहुत सारे टूरिस्ट दार्जिलिंग घूमने के लिए आते हैं। तो उनके लिए एक विशेष तोहफा है और हम लोगों ने मेहनत करके रेलवे की तरफ से इसको रेडी किया है, जिससे कि यात्रियों को सुविधा और वो अपने जो टूरिज्म के दार्जिलिंग घूमने के लिए जो आनंद लेना चाहते थे, हम उनमें सहायक सिद्ध हो सके। ডায়ালিসিস রোগীকে রক্ত দিয়ে আজ নিজের জন্মদিন একটু ভিন্নভাবে কাটালেন আমাদের উত্তরের মনের সহকর্মী অমিত পাল। ডায়ালিসিস রোগীকে রক্ত দিয়ে আজ নিজের জন্মদিনটি একটু ভিন্নভাবে কাটালেন আমাদের উত্তরের মনের সহকর্মী অমিত পাল। নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাড গ্রুপ নামে সংগঠনের সাথে যোগাযোগ করেন হলদিবাড়ির ওই রোগীর পরিবারের সদস্যরা, যে তাদের ডায়ালিসিস রোগীর জন্য রক্তের প্রয়োজন। সেই মতোই সংগঠন আমাদের সহকর্মীর সাথে যোগাযোগ করে। আজ অমিতের শুভ জন্মদিন। একজন ডায়ালিসিস রোগীর রক্তের প্রয়োজন আছে, নিজের জন্মদিনে এই কথা শুনতে পেরে আর থাকতে পারেননি তিনি। সোজা গিয়ে উপস্থিত হন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন ব্লাড ব্যাংকে। ওই রোগীর জন্য রক্ত দেন অমিত। এই বিষয়ে ওই রোগীর ভাই অজিত বর্মন জানান, আজ অমিতদার জন্মদিন, কিন্তু আমাদের রক্তের প্রয়োজন ছিল। জন্মদিনে নিজেই রক্ত দিয়েছেন তিনি। আমাদের খুব ভালো লাগছে এবং তাকে তার জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই। ওই সংগঠনের তরফে পম্পা সূত্রধর জানান, আমরা সাধারণত নেগেটিভ রক্ত নিয়েই কাজ করি, কিন্তু অনেকেই অন্যান্য গ্রুপের রক্তের জন্য আমাদের সাথে যোগাযোগ করে থাকেন। আজ এক ডায়ালিসিস রোগীকে রক্ত দিয়েছেন অমিতদা। আজ তার জন্মদিনটি একটু ভিন্নভাবে পালন করেছেন তিনি। এই বিষয়ে অমিতদা বলেন, সমাজসেবী পম্পা সূত্রধর আমাকে এই বিষয়টি জানিয়েছিল। আমার জন্মদিনের দিন রক্ত দিতে পেরেও আমার খুব ভালো লাগছে। আমার নাম অমিত পাল, আমি জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে এসেছি। পম্পা সূত্রধর আমাদের সকলের প্রিয় সমাজসেবী একজন আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল, একজন ডায়ালিসিস পেশেন্টের ব্লাড প্রয়োজন। তো ও বলল আজকে আমার জন্মদিন, তো বললো আমাকে জন্মদিনে রক্তদান করার জন্য। তো আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এবং রক্ত দিয়ে দিলাম।
খুব ভালো লাগছে। এর আগেও আমি বহুবার রক্ত দিয়েছি, কিন্তু আজকে এই প্রথম জন্মদিনের দিন আমি রক্ত দিতে পেরে খুবই খুশি। এর আগে অনেকবার দিয়েছি আমি। আজকে বিশেষ দিনে রক্ত দিন এবং ডায়ালিসিস পেশেন্টকে যে রক্তটা দিলাম, সত্যি খুব ভালো লাগছে। আমার নাম অজিত বর্মন, বাড়ি হচ্ছে হলদিবাড়ি। কিডনি ড্যামেজ পেশেন্ট আমার দাদা, তার ব্লাড দিতে লাগে, মানে 3 মাস অন্তত দিতে লাগে। এই দাদা আজকে ব্লাড দিয়ে, দিদি পম্পা দিদি আমাকে সাহায্য করছিল এর আগেও। আজকে পম্পা দিদির সাথে যোগাযোগ করেছিলাম, পম্পা দিদি ব্লাড আমাকে সংগ্রহ করে দিল। আমি সেটা জানি না যে দাদার আজকে জন্মদিন, এটা দিয়ে আমি খুব আনন্দিত। আমাকে জন্মদিনে ব্লাড আমাকে ডোনেট করলো। দাদা ভর্তি, আমাদের দাদা 7 বছর থেকে অসুস্থ, ডায়ালিসিস নিতে চলতেছে। ডায়ালিসিস পেশেন্ট। রক্ত 3 মাস অন্তত 11 বার দিয়ে দিলাম। আগামী তো দিতে হবে, যতদিন থাকবে ততদিন দিতেই লাগবে ব্লাড। ও দাদাকে অসংখ্য ধন্যবাদ। বার্থডে দিন, শুভ জন্মদিনে আমাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম পম্পা সূত্রধর। আমার একটা পেজ আছে নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাড গ্রুপ। আমি মানে নেগেটিভ ব্লাড নিয়ে অ্যাকচুয়ালি কাজ করি। তো আজকে তার মধ্যেও তো পজিটিভ গ্রুপ তো রয়েছে। আমাদের কাছে তো কন্টিনিউয়াসলি ফোন আসছে, তোমার ডায়ালিসিস পেশেন্ট থেকে শুরু করে ক্যান্সার পেশেন্ট, প্রতিনিয়ত প্রচুর, তার মধ্যে থ্যালাসেমিয়া পেশেন্টও রয়েছে। তার মধ্যে আজকে যে পেশেন্টটা ছিল সেটা হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট। তো আমার কাছে কালকে রাতবেলায় খবর এসেছিল এবং আমি অমিতদাকে বলেছিলাম যে দাদা তোমার তো কালকে বার্থডে আছে, তুমি একটু রেডি থেকো। আজকে তার জন্মদিনে সে এত সুন্দরভাবে উদযাপন করছে তার বার্থডেটা রক্তদানের মাধ্যমে। তো প্রতিটা মানুষকে একটাই বার্তা দিব, আপনাদের যে মানে বার্থডে সেলিব্রেশন হোক বা যে কোনো শুভ কাজগুলো করছেন, এরকম ভাবে আপনারা ছোট ছোট ভাবে সেলিব্রেশন করুন, খুব ভালো লাগবে। এবং আমাদের নর্থ বেঙ্গল নেগেটিভ গ্রুপের তরফ থেকে অমিতদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কুর্নিশ জানাই। সে অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আবার আগামী দিনেও আসবে। এবং অমিতদা শুধু আজকেই নয়, এবং রাত্রি 12টা-1টার সময় এসেও কিন্তু অমিতদা একজন গর্ভবতী মায়ের জন্য ব্লাড দিয়ে গেছে। 3 দিন ব্যাপী আর্ট এক্সিবিশন শুরু হলো জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে। 3 দিন ব্যাপী আর্ট এক্সিবিশন শুরু হলো জলপাইগুড়ি শরজেন্দ্র দেব রায়কট সাংস্কৃতিক কলা কেন্দ্রের চারুচন্দ্র সান্যাল প্রদর্শনী কক্ষে। জলপাইগুড়ি স্ট্রোক সংস্থার পক্ষ থেকে শনি ও রবিবার এবং সোমবার এই 3 দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। চিত্রশিল্পী নিহার মজুমদার বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পীদের আঁকা চিত্র ভাস্কর্য এখানে তুলে ধরা হচ্ছে। আমার নাম হচ্ছে নিহার মজুমদার, পেশা হচ্ছে ছবি আঁকা। এখানে আজকে স্ট্রোক নামে একটি গ্রুপ, যেখানে তাদের সমস্ত সদস্যদের প্রদর্শনী শুরু হলো। স্ট্রোক হচ্ছে পশ্চিমবঙ্গেরই একটি গ্রুপ, মানে আমি ইচ্ছাকৃতই বলছি না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, আমি বলতে চাই না, কারণ এটা আমার অস্বস্তি লাগে। বঙ্গের কখনো ভাগ হয় না, ফলত আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, সেই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বা এই সমস্ত জায়গার থেকে প্রচুর শিল্পী, সেখানে খুব কম বয়সী শিল্পীর থেকে বয়স্ক শিল্পী সকলেই আছে এবং তাদের কাজ বা কাজের গুণগত মান অত্যন্ত সুন্দর। এবং সবথেকে বড় ব্যাপার যে সেই রানীনগর থেকে শিল্পী এসছেন, সেই দুর্গাপুর থেকে শিল্পী এসছেন, তাদের মধ্যে দিয়ে মানে আমাদের এই অঞ্চলের শিল্পীদের সাথে যে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, যে ছবি আঁকা অর্থাৎ শিল্পের যে মেলবন্ধন, এটা অত্যন্ত প্রয়োজনীয়। ওনারা এর আগে দুর্গাপুরে করেছেন শুনলাম, আসানসোলে করেছেন। ওনাদের এইবারকার জন্য বেছে নিয়েছেন জলপাইগুড়িকে, এবং জলপাইগুড়ি যেই আয়োজনটা করেছে সত্যি খুব ভালো আয়োজন করেছেন। বাইরের শিল্পীরা এসে তারা খুবই পছন্দ হয়েছে আমাদের গ্যালারি, এক্সিবিশন সমস্ত নিয়ে। আশা করি স্ট্রোকের এই এক্সিবিশন একটা সম্পূর্ণ মাত্রা পাবে। কদিন ব্যাপী চলবে রে? এটা চলবে হচ্ছে 3 দিন। ঠিক, আজ হচ্ছে শনি, শনি রবি সোম। নদীতে মাছ ছাড়লেই হবে না, ওদের বাসস্থানের সংস্কারের দিকেও নজর রাখা দরকার, বললেন বন আধিকারিক। রবিবার পরিবেশ নিয়ে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন প্রকৃতি প্রেমীর আহ্বানে জলপাইগুড়ির করলা নদীতে মাছের চারা ছাড়েন বন আধিকারিক বিকাশ ভি আইএফএস।
নদীতে মাছের চারা ছাড়ার অনুষ্ঠান প্রসঙ্গে মূলত বন জঙ্গল নিয়ে সদা ব্যস্ত থাকা অভিজ্ঞ এই বনকর্তা অনুষ্ঠান স্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, আজ প্রকৃতি প্রেমীদের ডাকে এই অনুষ্ঠানে এসে জানতে পারলাম এই নদী থেকে 4-5টি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গিয়েছে। নদীটি দূষণের শিকার, সেটা বোঝা যায় নদীতে পড়ে থাকা প্লাস্টিক সহ নানান আবর্জনা দেখেই। শুধু মাছ ছাড়লেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, যে মাছগুলোকে ছাড়া হলো নদীতে তাদের বাসস্থান যোগ্য করে তোলাটাও আমাদের দায়িত্ব। आज हमारे परिवेश प्रेमी हमसे जो संगठन है उन लोगों मुझे रिक्वेस्ट किया था एक बार जो नदी में माछ छोड़ने के लिए, तो मैंने एक्चुअली ऐसे फॉरेस्टर हम लोग ये काम नहीं करते, तो मेरे लिए भी एक एक्सपीरियंस के लिए मैंने आया था। तो मैंने देख रहा था ये जो नदी में बहुत पोल्यूटेड है, तो हम लोग मैंने वो लोग बोल रहा था एक्चुअली हर साल इसी नदी में मछली को छोड़ते हैं। तो मछली माने एक इंडिकेटर है, इंडिकेटर माने रिवर का हेल्थ के लिए एक इंडिकेटर है, रिवर का हेल्थ। क्योंकि अभी आप देख लीजिए इतना प्लास्टिक्स है, हम लोग देख रहे हैं इधर, देख लीजिए इसके अंदर में जितना प्लास्टिक्स है, हम लोग ये मछली को इधर छोड़ दिया। उसके साथ साथ ये नदी का क्लीनिंग भी हम लोगों को करना है। और नदी में क्या होता है, मछली को रहने के लिए इसके अंदर में भी बहुत माने एक्वाटिक माने उसको खाने के लिए क्या एक्वाटिक प्लांट्स होते हैं, ठीक है। लेकिन हम लोग मछली के बारे में सोचते हैं, लेकिन इसके अंदर में उनको सर्वाइव करने के लिए बहुत सारा बायोडाइवर्सिटी भी इसके साथ जुड़ा है, तो उनको भी हम लोग प्रोटेक्ट करने के लिए इसमें हम लोग सिर्फ इन लोग तो इनिशिएटिव कर दिया, तो इसमें सारे लोग हमारे इधर का एडमिनिस्ट्रेशन, म्यूनसिपैलिटी, हमारे म्यूनसिपैलिटी अथॉरिटीज़, फिर कॉलेजेस में उनका एक बहुत बड़ा रोल है एक्चुअली, कॉलेजेस और यूनिवर्सिटीज़, क्योंकि उन लोगों को ये रिवर हेल्थ के बारे में स्टडी करना पड़ेगा। और जूलॉजी और माने बायोलॉजी बैकग्राउंड का स्टूडेंट्स को भी इधर का जितना जो फ़िश पॉपुलेशन है उसके बारे में भी उसको आइडिया होना चाहिए। क्योंकि मैं पूछ रहा था कितना वैराइटीज़ ऑफ फिश है, तो आज हम लोग मुझे लग रहा है 4-5 वैरायटी को रिलीज़ कर दिया। वो भी उसने बोला था लोकल वैराइटीज़ है, हम लोग एक्सोटिक वैराइटीज़ को ऐसा नदी में रिलीज़ नहीं करना है, क्योंकि एक्सोटिक वैराइटीज़ जल्दी इसमें मल्टीप्लिकेशन होकर जो लोकल स्पीशीज़ को वो ख़त्म करेंगे। तो हम लोग मैक्सिमम इंडिजीनियस वैराइटीज़ को प्रमोट करना है। জটিল অপারেশন হলো আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে। বন্ধ হয়ে যাওয়া মূত্রনালী খুলে দিয়ে নজির গড়ল এই সরকারি হাসপাতাল। মুখের মাংস কেটে মূত্রদ্বারে লাগালেন চিকিৎসক, ডাক্তারি ভাষায় যাকে বলে ইউরেথোপ্লাস্টি। জানা গিয়েছে কালচিনির দক্ষিণ লতাবাড়ি গ্রামের বাসিন্দা বাবলু খড়িয়ার। সম্প্রতি তার মূত্রদ্বার পুরোপুরি বন্ধ হয়ে যায়। বেসরকারি হাসপাতালে গেলে এই মূত্রদ্বারের অপারেশনের খরচ দেওয়া হয় কয়েক লক্ষ টাকা, কিন্তু দৈনিক মজুর বাবলুর পক্ষে সেই টাকা জোগাড় করা সম্ভব ছিল না। অবশেষে সাহস নিয়ে অপারেশন করার সিদ্ধান্ত নেন জেলা সদর হাসপাতালের ইউরোসার্জন ডক্টর পবিত্র রায়। ওই রোগীর অপারেশন সফল হয়েছে। রবিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে হাসপাতাল সুপার ডক্টর পরিতোষ মণ্ডল বলেন, এটা প্রস্রাবে ইনফেকশন বা নানান কারণে হয়। এই অপারেশনকে বলে ইউরেথোপ্লাস্টি। আমরা খুশি যে জেলা সদর হাসপাতালে এই জটিল অপারেশন সফল করতে পেরেছি আমরা। অ্যাকচুয়ালি একটা খবর দেওয়ার জন্য ডেকেছিলাম। সাধারণত এই ধরনের অপারেশনগুলো মেডিকেল কলেজ ছাড়া হয় না। যেহেতু আমাদের আলিপুরদুয়ার হসপিটাল একটু হলেও লাকি যে আমাদের ইউরো সার্জারির লোক আছে বলে, ইউরো সার্জন একজন আছেন ডক্টর পবিত্র রায়, ওই কেসটি করেছে আর কি, ইউরেথ্রোপ্লাস্টি করেছে। ওর বাবলু খাড়িয়া পেশেন্টটির নাম, ওর বাড়ি ওই দক্ষিণ লতাবাড়িতে। তো এবার অপারেশনটা সাকসেসফুল হয়েছে আপাতত। এখন দেখা যাক পরবর্তীকালে কতটা ভালো থাকে আর কি। নিশ্চয়ই পেশেন্টের খুব উপকার হবে এবং লোকজন জানলে এই ধরনের অপারেশনগুলো আমরা এখানে আরও হয়তো বাড়াতে পারবো আর কি। স্যার এরকম অপারেশন এইগুলো প্রচুর টাকার ব্যাপার, অন্তত কমপক্ষে 2-3 লাখ টাকা তো লাগেই। সেটা এখানে সম্পূর্ণ বিনামূল্যেই হলো আর কি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না।
চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। ধানের জমিতে ধান কাটতেই অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ধানের জমিতে ধান কাটতেই অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায় রবিবার বেলা 10টা নাগাদ তুলসীডাঙ্গা নয়াবাজার গ্রামে সুকুমার সিংহের ধানের জমিতে উদ্ধার হয় সাপ। প্রায় 4 ফিট সাপটিকে ধরে বস্তাবন্দি করেন এলাকার এক ব্যক্তি। এরপর সাপ প্রেমীরা অভিজিৎ ভট্টাচার্য ও দীপ বিশ্বাস তারা এসেও সাপটিকে উদ্ধার করে। ওই গ্রামবাসীদের মধ্যে সচেতনতামূলক বার্তা দেয়। গ্রামবাসীরা অজগর সাপ ভেবে যে সাপটিকে পাকড়াও করেন। এরপর সাপপ্রেমী অভিজিৎ ভট্টাচার্য তিনি এসে বলেন এটি একটি চন্দ্রবোরা বিষধর সাপ। এরপর সাপপ্রেমী অভিজিৎ ভট্টাচার্য তিনি বলেন গাজল স্থানীয় এলাকায় সরকারি ফরেস্ট রয়েছে, সেখানেই নিয়ে গিয়ে এই বিষধর চন্দ্রবোরা সাপটিকে ছেড়ে দেওয়া হবে। নয়াবাজার এখান থেকে আমাদেরকে এক ভাই ফোন করেছিল, বা ফোন করে যে ফোন করেছিল সে সাপটাকে চিনতো। তো সেই বললো যে এখানে হয়তো চন্দ্রবোরা না হলে অজগর একটা ধরা পড়েছে, আমরা বস্তাবন্দি করে রেখেছি। তা আমি তখনই বললাম যে আমাদের এখানে অজগর পাওয়া যায় না, তাহলে সেটা চন্দ্রবোরাই আছে, তোমরা বস্তায় যখন ভরে রেখেছো তো ডিস্টেন্সটা মেনটেন করে রাখো, আমরা আসছি। এই আমাদের সাথে কথা। তারপরে তো এখানে এসে সব জানতে পারলাম কীভাবে কী হয়েছে। তো ওনাদেরকে একটু সচেতন করে দেওয়া হলো, সাপ যেন যদি না চেনে তাহলে যেন সাপের কাছাকাছি ওনারা না যান। তো আমরা আছি, আমরা কোনো রকম চার্জেস নিই না। আমাদেরকে ফোন করলে আমরা যত তাড়াতাড়ি পারি এসে রেস্কিউ করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি মাসকলাই বাড়ির শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বিগত কিছুদিন ধরে বিকল। জলপাইগুড়ি পুরসভা সমস্যার সমাধানে 9 দিন চুল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভোগান্তির শিকার শবদেহ নিয়ে আসা লোকের পরিবারেরা। দ্রুত সমস্যার সমাধানের দাবি সাধারণ মানুষের। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে 4.5 মাস পর চালু হলো এনজিপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। আজ সকাল 10টা নাগাদ দেশ বিদেশের পর্যটক সহ যাত্রীদের নিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। টয় ট্রেন চালু হওয়ায় রেল ও পর্যটন মহলে খুশির হাওয়া। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।